প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 57 কণ্ঠে জান্নাতুল ফেরদাউস মনি। খাবার টেবিলে টুংটাং শব্দ হচ্ছে। টেবিলে বসে সকালে নাস্তা করছে সবাই। নাসির সাহেবের মুখে খাবারের লোকমা তুলতেই আহানটা দিন দিন উঠে যাচ্ছে। শোয়েব সাহেব বলল গতকাল কিছু বলতে গেলেই নাকি ষাঁড়ের মতো ঘো করে ওঠে। ইসরাত তুমি একটু কথা বলো তো ওর সাথে, সমস্যা কি ওর একটু জেনে নিও। ইসরাত মোবাইল থেকে চোখ তুলে তাকালো বাবার দিকে, স্বর নমনীয় রেখেই বলল জি কথা বলবো। ইরহামের দিকে এবার তাকাতেই নাসির সাহেব তুমি কি এমন বসে বসে খাবে নাকি অফিসে যাবে? ইরহাম এমনভাবে তাকালো যেন বুঝতে পারেনি কথাটুকু কি বলা হয়েছে তাকে। জিজ্ঞাসা করলো আমাকে বললেন? জি আপনাকে বলছি মহারাজ। মুখে খাবার ভরে টিস্যু দিয়ে হাত মুখ মুছে নিল ইরহাম, বলল শিগগিরই যাব। সেই শিগগিরই সময়টা কখন? সামনের বছর থেকে পাক্কা। হেলে দুলে চলে গেল রুমে। নাসির সাহেব তার যাওয়ার পথে চাইয়ে দীর্ঘশ্বাস ফেলল। নুসরাতের দিকে একবার তাকিয়ে জিজ্ঞাসা করলেন বিয়ে করবে কবে তুমি? বাবার কথায় মসৃণ কপালে দৃঢ় ভাঁজ পড়ল যেন নুসরাতের। তাকালো বাবার পানে, ঠান্ডা অবয়কে কিছুক্ষণ চেয়ে থেকে বলে উঠল করব। কবে? গত 2 বছর ধরেই তো বলছো করব করব। আমি তো জানতে চাচ্ছি সেটা কবে হবে। নির্লিপ্ত স্বরে বলল ইসরাতের বিয়ের দিন। ইসরাতের বিয়ে হয়ে গেছে। ইসরাত ঠোঁট টিপে তাকালো। তাকে এখান থেকে টানতে দেখে বলল আমাকে এখানে টানা হচ্ছে কেন? আশ্চর্য। ইসরাতের কথায় থমকালো না নুসরাত। বোনের কথা শুনতে শুনতেই উঠে দাঁড়ালো, ঠোঁটে আলগোছে মুছে নিয়ে বলল উঠলো একবার বিয়ে করার শখ মিটে গিয়েছে নাকি? কয়েকবার তো ট্রাই করে দেখতেই পারিস। আর করার ইচ্ছা নেই? সিলেটে মডার্ন গেটের সামনে দাঁড়িয়ে আছে আহান, উস্কো খুস্কো চুল। আজ সকাল সকাল ক্লাস হওয়ায় এই শীতের মধ্যেই তৈরি হয়ে যেতে হচ্ছে তার। তার বাড়ির হাত বাড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করলো কিন্তু কোনো গাড়ি থামলো না। সবাই বুড়ো আঙ্গুল দেখে শাহ শাহ করে চলে যাচ্ছে দেখো। শেষ পর্যন্ত শাহপরান থেকে বাস নিয়ে ভার্সিটি যেতে হলো তাকে। ভাড়া মিটিয়ে গাড়ি থেকে নেমে পড়লো সে। কাঁধের ব্যাগ, একটা কলম আর সিটকানো নোট। হবে হয়তো কিছু একটা। চুপচাপ হেঁটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসে দাঁড়াতেই ধাক্কা লাগলো কারোর সাথে। চোখ মুখে বিতৃষ্ণা ফুটে উঠলো এই মুহূর্তে। এক ঘুম হয়নি ঠিক মতো, তার মধ্যেই আপদ কোত্থেকে আসছে কে জানে। খেঁকে উঠলো এই চোখে দেখো না নাকি তুমি? আহানের চিৎকারে মেয়েটা ভয়ে জুবুথুবু হয়ে দাঁড়ালো। একটু পেছনে সরে গিয়ে মিনমিন করে বলল দুদু দুদু। আহান আবারও চেঁচিয়ে উঠল দুদু দুদু কি? হ্যাঁ, ধাক্কা দিয়েছ কেন? মেয়েটা আর একটু গুছিয়ে গেল, তা খেয়াল করলো না আহান। নিজের কণ্ঠমণি চেহারায় একই রকম রূঢ় ভাব এনে বলল চোখে যদি দেখো না তাহলে রাস্তা বের হচ্ছে কেন? ঘরে ভাই নেই? এভাবে ছেড়ে দিয়েছে কেন তোমাকে? আপনার কি ঘরে মা বোন নেই? আপনার মতো সার ছেলে কিভাবে ছেড়ে দিয়েছে কেন? হাঁটতে পারো না আবার মুখে মুখে তর্ক করো মেয়ে। আপনি আপনি ভালো মুখে তর্ক করছেন, তাহলে আমি কথা বলবো না কেন? বা মুখে দেখছি খই ফুটছে, তখন তো মিউ মিউ করছিলে। এক থাপ্পড় মেরে না তোমার গাল ফাটিয়ে দেবো বিয়াদব মেয়ে। আহানের কথায় ছ্যাদ করে উঠলো মেয়েটা। চোখে মুখ কালো করে জন্মের সময় আপনার মুখে মধু দেয়নি? তুমি বলে দেওয়ার জন্য ছিলে না, এই জন্যই তো দেয়নি। মেয়েটার জন্য আরো বিরক্ত হলো। আহান চোখ দিয়ে শাসিয়ে গেল মেয়েটাকে। যেতে যেতে একবার ভালো করে পরখ করলো মেয়েটাকে। সিমসাম কামিজ পরনে, চুলগুলো খোপা করে রাখা, ঠোঁটে কিছু একটা দিয়েছে যার ফলে ঠোঁটটা জলজল করছে। এই মুহূর্তে দেখে দেখে সরিয়ে নিল সে। বিড়বিড় করলো বিরক্তকর। পেছনে দাঁড়িয়ে আমিরা যা স্পষ্ট শুনতে পেল। সপ্তাহখানেক পরের ঘটনা। দিনটা ছিল শনিবার। সকাল থেকে বাড়িতে বসে আছে ইসরাত। পেপারে আঁকিবুকি করছে কিছু একটা। এখানে পূর্ণ চিত্র অঙ্কন করেনি, কিন্তু যতটুকু এঁকেছে ততটুকু দেখে ধারণা করা যায় যে গ্রাউন্ডের ছবি অঙ্কন করা হচ্ছে, এই আর কি। ঘড়ির কাঁটা 11:35 এর ঘরে টিকটিক করে চলছে দেখো।
নীরব ড্রয়িং রুমে ফাটিয়ে কর্কশ আওয়াজে চেঁচিয়ে উঠলো হাতে থাকা মুঠো ফোনটি। ইসরাত এবার চোখ তুলে তাকালো। আনমনে নাম্বারের দিকে চোখ যেতেই কল এসেছে। কল ধরার প্রয়োজন বোধ করলো না, সাউন্ড চেপে বন্ধ করে দিল কলটা। মনোযোগ দিল হাতের কাছে। ওপাশের ব্যক্তি দমে না গিয়ে আবারও কল দিল। কেটে দিলে আবারও ইসরাত। পরপর আবারও দুটো কল আসলো একই নাম্বার থেকে। বিরক্ত হয়ে কল ওঠাতেই ওপাশ থেকে রাশভারী স্বর ভেসে এলো। নির্ণয় তুষার স্পিকিং। মিসেস জাইনের সাথে কথা বলতে চেয়েছি। ইসরাত সেকেন্ড দুয়েকের জন্য থমকালো। সচরাচর তাকে মিসেস জাইন বলে ডাকে না মানুষ। মাত্র 20 দিনের সংসার হয়েছিল তাদের। এখন যে বিয়ে প্রায় মাছের সাগরে খেয়ে হারাচ্ছে। ডিঙি নৌকা তাল হারিয়ে যাবে ভাব। এই লোকের নাম নিয়ে তাকে কেন ডাকা হচ্ছে? যে সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, যে সম্পর্ক কেউ মানে না। লোকটা দূরে পরই জমিয়েছে, কিন্তু তার নামে ট্যাগ দিয়ে গেছে ইসরাতের সাথে। কিছুদিন আগের কথা, ইসরাত গিয়েছিল শিশু সংস্থায় কিছু একটা ডেকোরেশন দেওয়ার জন্য। তখন এক ভদ্রমহিলা সাথে তার দেখা হলো। ভদ্রমহিলা দেখা মাত্রই শুধালেন, জাইনের বউ না? ইসরাত ঘাড় বাঁকিয়ে তাকালো না বোঝার ভঙ্গিতেই জিজ্ঞাসা করলো, জি? বলছি, জাইনের বউ না তুমি? উপনিস মাথা ধরালো। ভদ্রমহিলা এগিয়ে এসে জড়িয়ে ধরলো তাকে। অতঃপর জাইনের সম্পর্কে শুরু হলো আলাপচারিতা। কেমন আছে হ্যান ত্যান। আরশ কেমন আছে? ইসরাত কিছুটা অবাক কণ্ঠে জানতে চাইলো, আরশ ভাই? ও মা, তুমি জানো না? ও তো এসআই মেরেছিল। মাথায় নাকি সমস্যা দেখা দিয়েছিল তার। অপর নিজ মাথা দোলালেন ভদ্রমহিলা। কথাটুকু শোনার পর ইসরাত অবাক হলো। মহিলার কথার চাপে পড়ে হাঁসফাঁস করছে সে। অতঃপর কোনোভাবে ওইখান থেকে পালিয়ে বাঁচার কানের কাছে হ্যালো হ্যালো শুনতেই হকচকে উঠল সে। এতক্ষণে ভাবসা বোতলে হারিয়ে গিয়েছে উপলব্ধি করতে পারছে। চটাস করে একটা থাপ্পড় বসাতে চাইলো সে। মনোভাব স্থির করলো এই মুহূর্তের জন্য। আজকাল একটু বেশি এসব ভাবনা চিন্তা তার মাথায় আসে। কোনো বিষয় নিয়ে কথা বলতে গেলেই অন্য আরেকটা বিষয়ে সে ঢোক গেলে মাথায়। এই যে এখন একটা কথা ভাবতে গিয়ে খেয়াল করলো ডুবে গিয়েছে। জি বলুন। সিলেট থানায় আসুন। সৈয়দ আহানের নামে অপহরণ মামলা এসেছে। নুসরাত ড্রয়িং রুমের সিটে বসে টিভি বেল্ট লাগিয়ে নিন। নিরুদ্বেগ ভঙ্গিতেই তার ইসরাত চিন্তিত কণ্ঠে বলল, ও কি মেয়ে অপহরণ করেছে? এমন কোনো কাজ করলে মেরে পুঁতে রেখে আসবো কে? ইসরাত মুখ কুঁচকে বাঁকালো কিছুটা, বলল, আশ্চর্য, এসব কোন ধরনের কথা? নুসরাত নির্বিকার গলায় বলল, ও যা ইচ্ছা করবে, আর কিছু বলবে না। এটা মনে করলাম কিভাবে? কিছু বলি না বলি ও সবার বাপ হয়ে গেছে। ওর হাড়গোড় ভেঙে কবর করব আমি আজ। নুসরাতের কথায় কান দিল না সে। গাড়ি এসে থমকালো থানার সামনে। থানায় প্রবেশ করতে দেখা গেল একদল লোকের সাথে, মুখে গোঁফ লাগিয়ে ভরপুর, চোখে মুখে হিংস্রতা। ইসরাত বাহিরে পা ফেলতে তার চোখে যেন বাজ পাখি নিয়ে এসে পড়ল। পেছনের দিকে উটকো কাট করা চুল বাঁধে একটা লোক তার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে। তার উপলব্ধি করতে পেরে সেকেন্ডের ভেতরে মেয়েলি কণ্ঠে ষষ্ঠ ইন্দ্রিয় যেন প্রখর হলো। তা আবারও প্রমাণ হলো। তাই নিজের ওপর থেকে এমন দৃষ্টি সরাতেই ওড়না টানলো আরেকটু মাথার ওপর। নুসরাত গাড়ি পার করে রেখে আসলো একপাশে। এসেই সরাসরি লোকগুলোর দিকে তাকালো। এতক্ষণ যারা ইসরাতকে গিলে গিলে খাচ্ছিল তাদের উদ্দেশ্য করে জানতে চাইলো, এদিকে চোখ কেন? সরাসরি প্রশ্নে একটু ভরকালো লোকজন। অতঃপর তাদের পাল নিয়ে এগিয়ে আসলো। ইসরাত নুসরাতের হাত চেপে ধরলো। চোখ রাস্তার দিকে স্থির রেখেতেই পায়ের দিকে নজর পড়লো। কালো রঙের নাইকের একজোড়া স্লিপার পরা আছে তার পায়ে, তাও 2 ইঞ্চি লম্বা। বেখেয়ালিতে পায়ের স্লিপার পরেই বেরিয়ে এসেছে সে।
চোখ তুলে তাকাতে দেখে সবাই এসে দাঁড়িয়ে আছে তাদের সামনে। পালের গোদা চুল বাঁধা লোকটা মুখোমুখি দাঁড়ালো নুসরাতের। উঁচু লম্বা অত্যাধিক মোটা মাংসপেশি পালনের মতো দেখতে। লোকটা জিজ্ঞাসা করলো খ্যাক করে, ওই ছেলেটার বোন? নুসরাত গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, কোন ছেলেটার নাম কি? সৈয়দ আহান নওফিল। নুসরাত হাত বাঁধলো বুকে আড়াআড়ি। শীতকাল হওয়ায় দক্ষিণা বাতাস বইছে, চুলগুলো উড়ছে, নাক গলা শীতে জমে গিয়েছে, লাল হয়ে আছে, ঠোঁট শুষ্ক। পরনে সাধারণ অফ হোয়াইট ও নীলের মধ্যে শার্ট যা ইন করা, সাথে কালো রঙের ফর্মাল প্যান্ট। চুলগুলো বেঁধে সচরাচর এক মতো বান করে রাখা। পায়ে কালো রঙের লুই ভিটন এর হিল। নুসরাত এগিয়ে গেল কিছুটা লোকটার দিকে, শ্লেষ মিশ্রিত স্বরে বলল, হ্যাঁ, আহান নওফিলের বোন। লোকটা চট করে কণ্ঠে বলল, ওই ছেলে কি করেছে জানো তুমি? ছেলে বলবেন না, হি হ্যাজ আ নেম। ওর নাম ধরে ডেকলে উপকৃত হব। লোকটা থু করে একদলা থুতু ফেলে বললেন। নুসরাত চুটকি বাঁচালো বুড়ো আঙ্গুল দিয়ে, মধ্যম আঙ্গুল দিয়ে লোকটার সামনে নিজের দিকে অ্যাটেনশন টেনে নিয়ে বলে উঠল, তাছাড়া ওর দিকে তাকাচ্ছেন কেন? কার দিকে? লোকটা ঘ্যাক করে উঠে জিজ্ঞাসা করলো। নুসরাত দুর্বল হাসলো, চোখ দিয়ে ইশারার দিকে তাকাতেই। ওর দিকে তাকিয়ে লাভ নেই, শি ইজ অলরেডি বুকড ফর সামওয়ান। শেষটুকু একটু টেনে টেনে বলল। লোকটা গলা খাকারি দিল, সন্ত্রাসের মতো চেয়ারটা নুসরাতের দিকে স্থির করলো, বিরক্তি স্বরে মিনমিন করলো, সম্পূর্ণ সিলেবাসের বাইরে কথা বলে ফেলেছে। মেয়ে মানুষ, এমন উগ্র হওয়া ঠিক না, মুখ থুবড়ে পড়বে। সেটা আমাকে বুঝতে দিন, আপনার ভাবতে হবে না আমার বিষয় নিয়ে। আমি আর তুমি, তুমি করে বলবেন না। অপরিচিত মানুষকে তুমি করে বলতে মোটেও পছন্দ করি না আমি। নেক্সট টাইম আপনি করে বলবেন। চল। এক হাতে ইসরাতের হাত আঁকড়ে ধরল নুসরাত। বাতাসের ঝাপটায় ইসরাতের গায়ের হাঁটুর সমান চুলগুলো উড়ে চলেছে। এর মাঝে পেছন থেকে লোকটার স্বর ভেসে আসছে আবারও, আপনি তো ডিভোর্সি, এই আচরণের জন্য কি ডিভোর্স হয়েছে আপনার? নুসরাত দাঁড়ালো। ইসরাত ইশারায় না করলো তর্ক না করার জন্য। নুসরাত শুনল না, সে কোনো দিকে না শোনার ভান করে আজ শুনবে, এই কথাটুকু তার শুনতেই হবে। চোখের সামনে তোলা গ্লাসটা নামিয়ে রেখে দিয়ে কিছু মুহূর্তের পরই চোখের দুয়ারে প্রয়োজন সেকেন্ড দুয়েক সময় নিয়ে নিজেকে প্রস্তুত করার জন্য উত্তরটা দেওয়ার প্রয়োজন। কোনো তাড়াহুড়ো করলো না, অতঃপর ঘাড় বাঁকিয়ে তাকালো, উঁচুতে তুলে রাশভারী গলায় আওড়ালো, এখানে আমি এসেছি সাধারণ একটা কাজে, আমার পার্সোনাল লাইফ এখানে টানবেন না। প্রফেশনাল পার্সোনাল জিনিসটা বুঝতে শিখুন, তারপর এসে এমন বেহুদা মার্কা কথা বলছেন কেন? নুসরাত থমকালো, অতঃপর হাসলো কটাক্ষ করে, তাচ্ছিল্য করলো, চোখ মুখ খোঁচা মারলো সূক্ষ্ম কণ্ঠে, চাঁদাবাজি করে আর কতদিন? সামনে তো নির্বাচন, কি হয় কে জানে। নুসরাত থমকালো না। লোকটা স্তম্ভিত দাঁড় করিয়ে রেখে খটখট শব্দ তুললো, চলে গেল সামনে। হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে রাখা ইসরাতের শুভ্ররাঙ্গা মোবাইল ফোন। বাতাসে ইসরাতের মাথার ওড়না পেছনে পড়ে আছে খোপা করা, চুলগুলো উকি দিচ্ছে। পূর্বাংশের শেষ হওয়ার পূর্বেই আবারও মাথায় টেনে দিল ওড়নাখানি। সে সাধারণত থমথম খেয়ে একটা ভাব বিরাজ করছে পুলিশ স্টেশনের ভেতরে। দরজা দিয়ে প্রবেশ করতে দেখা গেল মৃণয়ের সাথে। চোখাচোখি হলো। মৃণয় চেয়ার দেখিয়ে দিয়ে বলল দুজনকে উদ্দেশ্য করে, সিট। ইসরাত চেয়ার টেনে বসলো। নুসরাত চেয়ার টেনে বসে নিতেই থেমে গেল। এগিয়ে এসে লোহার শিকড় মাথা ঝুলিয়ে বসে থাকতে দেখলো আহানকে। ভাবলো, ডাকলো, আহান। আহান চোখ তুলে তাকালো, ঝিলিক দিয়ে উঠলো মনিতে তার কিছু একটা। পুরুষালী মুখটা গম্ভীর হয়ে এগিয়ে এসেছে। জি। নুসরাত লোহার শিকলের বাইরে দাঁড়িয়ে আহানের মুখে পরখ করে বলল,
জিজ্ঞেস করলো, ব্যথা পেয়েছিস? মেরেছে? না ভঙ্গিতেই মাথা দোলালো নুসরাত। ছেড়ে দিল আহানের মুখটা। জিজ্ঞাসা করলো, জোর করে বিয়ে করেছিস? না। তাহলে? মেয়ে অস্বীকার করলো যে কেন? যে তার অমতে বিয়ে হয়েছে। আহান শ্লাঘ করলো। জড়তা নিয়ে চেয়ে রইল নুসরাতের দিকে তৃষ্ণার্ত চোখে। বোনের দিকে অপলক চেয়ে থেকেই বলে ওঠে, ভাইদের ভয় পায়। নুসরাত যেন এতে বড় তেতে উঠল। গরম তেলে কেউ পানি ঢেলে দিলে ঠিক যেমনটা তেতে ওঠে, ঠিক তেমনটা ছ্যাদ করে উঠল যেন। ভয়ে পা বড় বড় করে। ভয় পাই যখন তখন প্রেম করার প্রয়োজন কি? আহান উত্তর দিল না। উত্তেজনা তার গলায় জান এসে ঠেকেছে। নুসরাত যে এমন একটা উত্তর উদয় করবে ইসাদের সাথে তার ভাবনাই ছিল না। ভাবনার বাহিরে গিয়ে এইটুকু হওয়াতেই নিজেকে স্বাভাবিক রাখতে ঘুইয়েছে। নুসরাত কথা শেষ করতে গিয়েই স্বাভাবিকভাবেই মিনয়ের সম্মুখে চোখে পড়ল অদূরে কচুমচু হয়ে ডেকে বসা মেয়েটাকে। শাড়ির সাথে মিলিয়ে মাথায় লাল কালার ওড়না। বউ বউ লাগছে দেখতে। মেয়েটা একদম ঠিক সেরকমই। বিয়ের আসর থেকে পালিয়ে এলে যেমন লাগে, বিয়ের আসর থেকে পালিয়ে এসে তা বোঝাই যাচ্ছে। লোকটা কেমন ভাবে যেন দেখছে আর চোখে তড়িৎভাবে। ইসাদ শান্তস্বরে জিজ্ঞাসা করলো, মিনয়কে অপহরণের মামলা কে করেছে? উফ, কটমট পেশিবহুল যুক্ত মাংসে। লোকটা বসতে বসতে বলল, আমি করেছি। নুসরাত জিজ্ঞাসা করলো, কারণ? আমার বোনকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে বিয়ে করেছে জবরদস্তি করে। নুসরাত বিরক্ত হলো। মুখের ভেতরে কিছু একটা জোরপূর্বক টেনে দিল। মুখটা যেন তার তেতো হয়ে গেছে। এ সকল ভাবসাব দেখে মুখে তেতো কিছু জোর করে ঢুকিয়ে দিলে যেমন মুখভঙ্গি হয়, তার থেকেও বিতৃষ্ণা দেখা গেল মেয়েটির পানে। আগে নুসরাত হলে সে আহানকে সাব্বিসি দিত এখানে বসে, কিন্তু এখন তার করলে চলবে না। তাই জিজ্ঞাসা করলো, নাম কি? এই মুহূর্তে এখানে আগে নুসরাত হলে আহানকে সাব্বাসী দিত এখানে বসে, কিন্তু এখন তা করলে চলবে না। তাই জিজ্ঞাসা করলো, নাম কি? নুসরাতের গলার আওয়াজে বোঝা গেল না সে প্রশ্ন করেছে নাকি ধমকাচ্ছে। উস্কো ঢোক চুলে সূক্ষ্ম কাট করা লোকটা বোনকে ধমকাতে দেখেই নুসরাতকে ধমক দিয়ে উঠল। আমার বোনকে ধমকাচ্ছেন কেন? আপনার ভাই এমনিতেও জোর জবরদস্তি করে বিয়ে করেছে। তাতে আমার বোন ভয় পেয়েছে। এখন বোন এসেছে নবাবী দেখাতে। প্রথমে কথা তুলল না কানে, এমন এক ভাব করলো। অতঃপর উত্তর দিতে চাইলো শেষটুকুর, কিন্তু কথা খরচ করতে গেলে আবারও ভেবে পরোয়া করলো না। যেহেতু নবাবী করেছে, সেহেতু ছোট খাটো কিটের প্রশ্নের উত্তর দিতে নিজের নবাবী ভাব খেয়াল রাখলে চলবে না। মেয়ে কি আগের ন্যায় জিজ্ঞাসা করে, এই মেয়ে নাম কি তোমার? কিছু জিজ্ঞাসা করছি। কেঁপে ওঠে উত্তর দিল, আমিরা। নুসরাত মাথা দোলালো। নীলের দিকে তাকিয়ে বলল, আমি মেয়েকে প্রশ্ন করেছি, যদি জোর জবরদস্তি করে বিয়ে করে তাহলে আইনিভাবে আইনকে যা শাস্তি দেওয়ার মনে হবে মাথা পেতে নিব। আর যদি বিয়েটা দুপক্ষের মর্জিত হয় তাহলে চুপচাপ ওকে কোনো বাঘ বকিটন্তা ছাড়াই ছেড়ে দিতে হবে। মিনয় হাসলো ঠোঁটের কোণ বাঁকিয়ে। উস্কো কাট করা লোকটার দিকে তাকালো। লোকটার পেছনে চালাপেলা হাত বেঁধে দাঁড়ানো, একদম রেডি হয়ে যেন পালাতেই গোদা। লোকটা ঠিক বলবে তখনই ঝাপসে পড়বে। আর নিতে জিজ্ঞাসা করলো মিনয়, রায় নিতে? পালনের মতো দেখতে লোকটা মাথা দোলালো। নিজের কথায় অটল থেকে বলল, হ্যাঁ রাজি। আর এটাও ভালো করে জানি এই ছেলে জোর করে বিয়ে করেছে আমার বোনকে। নুসরাত চেয়ারে টেনে একদম সরাসরি বসলো আমিরার। চোখে মুখে অত্যাধিক গম্ভীর্য। ইসরাত বলল, না ধমকে কথা বল।
কতটুকু প্রত্যুত্তর আসলো অত্যন্ত তাড়াতাড়ি বিপরীত পাশের মানুষটার কাছ থেকে। আমি জানি কিভাবে কথা বলতে হয়। আমিরাকে প্রশ্ন করার পূর্বে ভুরুযুগল উঠে এলো ওপরে। মসৃণ কপালটুকু মসৃণ রইল তার। জিজ্ঞাসা করলো, হ্যাঁ আমিরা বলো। আহান তোমাকে গান পয়েন্টে বিয়ে করেছে? আমিরা কাচুমাচু করে বলল, না। নুসরাত কুচকানো ভুরু যেন আরো কুচকে গেল। হেই, এমন মৃগী রোগীর ন্যায় কাঁপছো কেন? তোমাকে কেউ হিট করেছে? না। তবুও আমিরা কাঁপাকাঁপি বন্ধ হলো না। লোহার শিকের আড়াল থেকেই একজোড়া চোখ যে তার পানে তাকিয়ে আছে টের পেল সে। কণ্ঠ যেন দৃষ্টির তোপে পড়ছে। শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে সেফ। নুসরাত ঘাটালো না, মুরগির মতো সেটে যেতে দেখলো তাকে। জিজ্ঞাসা করলো, আহান কি বলেছে? তোমার বাপ ভাই কাউকে খুন করবে? আমিরা ভর্ত কণ্ঠস্বরে বলল, না। কোনো প্রকার হুমকি দেয়নি তো? বাসা থেকে তুলে আনার মতো অন্যায় করা হয়েছে কোনো সময় বা কোনো কিছু? না। নুসরাত তাকালো মৃণয়ের দিকে, বলল, নোট করুন। অপহরণ মামলা থাকলে জালিয়াতি প্রমাণ হলো তো? শেষটুকু প্রশ্ন করে ছেড়ে দিল সে। মৃণয় মাথা দোলালো, বলল, নোটেড। রাজ বোনের দিকে চোখ সরু করে তাকিয়ে রইল। তীক্ষ্ণ স্বরে জিজ্ঞাসা করলো, তোকে তুলে এনেছে বলে মিথ্যা বললি কেন? আমিরের হাতের তালু ঘেমে উঠেছে একাকার। এই শীতের মধ্যেও কপালে বিন্দু বিন্দু ঘামের উৎপত্তি। ঠোঁট টিপে বসে রইল। উত্তর দিল না ভাইয়ের প্রশ্নের। নুসরাত নিজের প্রশ্নে জারি রাখলো। আগের মতোই জিজ্ঞাসা করলো, তুমি নিজ ইচ্ছে এসেছো আহানের সাথে? হ্যাঁ। নিজ ইচ্ছায় আসলে আমার ভাইকে কেন হাজতের ভেতরে রেখে হ্যারাসমেন্ট করছো? তোমারও তো একই সাথে এখানে থাকা উচিত ছিল, তাই না? আমিরা থেমে গেল। বোকার মতো চেয়ে রইল নুসরাতের দিকে গোল গোল চোখে। সশক্তভাবে মিনমিন করলো, হ্যাঁ। তাহলে তুমি বাইরে কি করছো? কথায় টোন ওপরে উঠলো গম্ভীর্য মোড়া মেয়েটার। ভয়ার্ত প্রকৃতির আমিরা তাতে গুটিয়ে গেল আরো। চোখে মুখে অন্ধকার কেঁদে দিল। মুখে হাত চাপলো, কান্না আটকানোর জন্য হলো না। নুসরাত তার কান্নার পরোয়া করলো না, জেরা চালিয়ে গেল। আহান তোমায় টেনে বাসা থেকে বের করে নিয়ে এসেছে বা অজ্ঞান করে? না। ভরা মজলিসে বসে নির্লজ্জের মতো সুধাই বিয়ে না করে ধর্ষণ করার হুমকি দিয়েছে? ইসরাত নুসরাতের খোঁচালো মুখ বন্ধ করার জন্য। নুসরাত করলো না। আবারও প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কড়া কণ্ঠে বলল, কি হলো, উত্তর দাও। আমিরার মুখটা দেখতে যেন পানসুটি বর্ণ ধারণ করেছে। বিড়বিড় করে বলল, না। নুসরাত থমকানোর জন্য গলা খাকারি দিল। একটা শব্দ বলার জন্য মুখ খুলতে নিতেই তাকে থামিয়ে দেওয়া হলো। 1 মিনিট মিস্টার রাজ, আমাকে কথা শেষ করতে দিন। কথার মধ্যেই কথা বলবেন না। দুজনের কথায় বলতেই তখনই তৃতীয় ব্যক্তি চুপচাপ শোনা উচিত, তার মাঝে ঢুকতে নেই। তো যা বলছিলাম, আহানের হাত ধরে তুমি নিজ পায়ে বেরিয়ে এসেছো নিজের বাড়ি থেকে? আমিরা মাথা দোলায়। মাথা দোলাতেই শেষ হওয়ার আগেই নুসরাত ধমকানোর সুরে ভেসে এলো, এই মেয়ে, মুখে কথা বলো। হকচকিয়ে তাকে জিজি, আমি আমি উত্তর আসলো আমিরার। নুসরাত জিজ্ঞাসা করলো, বেটা তোমার মতে হয়েছে? জি। মুখটা হঠাৎ কঠিন হলো, কণ্ঠস্বর নামলো খাটকোটটা নিয়ে। চোখ দুটো যেন গিলে খাবে মেয়েটাকে। স্পষ্ট করে কথা বলো, এমন ম্যানম্যান করছো কেন? আমিরা তবুও মিনমিন করলো। নুসরাত মিনার দিকে তাকিয়ে, অফিসার নোট করুন এটা। কোনো জবরদস্তি করা হয়নি। মিনায় দুর্বোধ্য হাসলো। মেয়েটা হাজতে তালা খুললো। উঠে হাজতে তালা খুলল। রাজ নির্জীব চোখে বোনের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। পুলিশের এমন হাসিতে লজ্জার সম্মুখীন হতে হয়েছে তাকে। আমিরাকে উদ্দেশ্য করে বলল, চল বাসায় যাব। আমিরা উঠে দাঁড়াতেই নুসরাত তাকে ধমকে বসিয়ে দিল। রাজের মুখোমুখি দাঁড়ালো। আমাদের বাড়ির বউ আমাদের বাড়ি যাবে। রাজ হাসলো কটাক্ষ করে, গ্রীবা বাঁকিয়ে মুখ আসালো ঝুঁকিয়ে নিল। তাকালো নুসরাতের দিকে, বলল, এটা বিয়ে হয়নি, অসম্পূর্ণ। মেয়ের অভিভাবক যে বিয়েতে উপস্থিত ছিল না, সে বিয়ে কিভাবে কার্যকর হয়? রাজের মতো কণ্ঠ খাটে নামালো নুসরাত। তাতে দাঁত পিষে হিসিয়ে বলল, তাহলে বিয়েটা ইসলামী শরীয়তের মতে আবারও কার্যকর করে দিয়েছি। পকেট থেকে মোবাইল বের করেই ফ্যামিলি গ্রুপ কল দিল সে। ওপাশে কিছুক্ষণের মধ্যে জয়েন হয়ে গেল সবাই। কাউকে কোনো কথা বলার সুযোগ দিল না। বলল,
কোনো প্রশ্ন না, একটা লোকেশন সেন্ড করছি, এখানে তাড়াতাড়ি আসো। কথা শেষ করতেই মুখের ওপরে ফোন কেটে দিল সে। আধ ঘন্টা পার হতে দেখা মিলল একে একে সৈয়দ বাড়ির সকলের। সৈয়দ বাড়ির সবার চোখে অবাকতা। সৈয়দ বাড়ির সবার চোখে মুখে অবাকতার রেশ। ইসরাতের কাহিনী একে একে বর্ণনা করলো সবার কাছে। আহান বিয়ের কথা শুনে রোহিণী বেগম অবাক, আর সুফি খাতুন মরা কান্না জুড়ে দিল। নুসরাত ভ্রুক্ষেপ করলো না সেদিকে। ইরহাম ততক্ষণে গিয়েছে ইমাম নিয়ে আসার জন্য। ইমামকে টেনে টেনে নিয়ে আসলো ইরহাম। ভদ্রলোক হতবিম্বত, চোখে মুখে দেখে বোঝা যাচ্ছে ধাক্কা সামলাতে পারেনি। ইমাম সাহেবকে রেখে ওই অবস্থায় সাক্ষীও দুজনের পূর্ণ সম্মতিতে আবারও বিয়ে সম্পন্ন করা হলো। বিয়ে শেষে অত্যন্ত দুঃখের সহিত শাহেদ সাহেব বিড়বিড় করলেন, আমি আমার পছন্দ মতো বিয়ে দিতে চেয়েছিলাম আহানকে। রোহিণী বেগম খেয়াল করে উঠলেন, বললেন, আমি তো মেয়ে দেখে এসেছি, সেদিনও আংটিও পরিয়ে এসেছি, এখন আমি কিভাবে মুখ দেখাবো? সোহেব সাহেব বললেন, প্রথমে যেভাবে গিয়ে দেখিয়েছিলে ঠিক সেভাবেই দেখিয়ে এসো মুখ। কথা শেষে দুজনই দীর্ঘশ্বাস ফেল। আহান তখনও গম্ভীর মুখে বসা, নব স্ত্রীর হাত তার মুঠোয় শক্ত করে চেপে ধরা। ওদিকে যে মেয়েটা হাঁসফাঁস করছে তার দিকে বিন্দুমাত্র খেয়াল নেই ছেলেটার। নুসরাত বিয়ে শেষ করে বেরিয়ে গেল সবার আগে। ইরহামের সাথে ইসরাত ফিরবে বাড়িতে, তার একটু অফিসে কাজ আছে। গাড়িতে উঠে বসতে কল লাগালো রুবার নাম্বারে। এয়ারপড কানে লাগিয়ে বলে উঠল, হ্যালো। জি ম্যাম, রূপা বলছি। হ্যাঁ বলো। আপনি একটু কষ্ট করে এসে আমার ইউনিমার্ট থেকে পিক আপ করবেন, গাড়ি পাওয়া যাচ্ছে না। নুসরাত ওকে বলে ফোন কেটে দিল। ধীরে ধীরে অগ্রসর হলো গাড়ি ইউনিমার্ট এর দিকে। আকাশ মেঘলা হচ্ছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে গ্লাসে। তুফান আসবে, বিদ্যুৎ খুব করে চমকাচ্ছে। ইউনিমার্টে এসে গাড়ি থামলো। পার্ক থেকে নেমে দাঁড়ালো নুসরাত। কানে ফোন লাগিয়ে কল লাগালো। রিং বেজে কেটে গেল পরপর দুবার, কিন্তু নিজে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। মোবাইল পাওয়ার বাটনে চেপে বন্ধ করে পূর্ব চোখের সামনে ভাসলো আজকের তাজা খবর। ধ্যান দিল সে তাই সেদিকে। দিনের আলোর মতোই মেঘের প্রকোপ ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। ঘড়ির কাঁটায় বাজছে 12টা। নুসরাত রাস্তা পার হওয়ার আগেই এক পা এগোতে আশেপাশে কিছু একটা অদ্ভুত অস্থিরতা টের পেল। ভুরু কুঁচকে মলের ভেতরে তাকাতেই ভুরু কুঁচকে গেল আবারও। মানুষজন প্রাণ হাতে দৌড়াচ্ছে, বাইরে আসছে। কারো কারো মুখে আতঙ্কে নীল হয়ে গিয়েছে। কেউ কেউ বা প্রিয়জনকে বারবার ফোন করার চেষ্টা করছে। মানুষের চিৎকার আর বাচ্চাদের কান্না চারপাশ যেন ঝাঁকিয়ে যাচ্ছে। এতক্ষণে যা গাড়ি চলছিল তা এখন আর নেই, বদলে গেছে। রাস্তা খালি, দূর থেকে পুলিশের গাড়ি আসছে, সাইরেন শোনা যাচ্ছে। সামনে তাকাতে রাস্তার পাশে ইলেকট্রনিক দোকানের বড় টিভি স্ক্রিনে ব্রেকিং নিউজ ভেসে আসছে। ব্রেকিং নিউজ, একদল সন্ত্রাসী টেররিস্ট ইউনিমার্ট নামক এক শপিং মলে হামলা চালিয়েছে। বাকিটুকু আর শোনা হলো না। মলের ভেতর থেকে ভেসে এলো গুলি চালানোর পরপর একাধিক শব্দ। চারপাশে মানুষ বাঁচার জন্য আত্মচিৎকার করছে। মানুষ সেসব দেখলো না, দেখলো প্রয়োজন বোধ করলো না বুঝি দেখারও না। যান বাঁচানোর আশায় একজন আরেকজনকে মাটিতে পিষিয়ে চলে যাচ্ছে। গ্লাস দ্বারা আবৃত ইউনিমার্টের ভেতরে তখন ধামধাম শব্দ। মেঝেতে নিচে পিষে যাচ্ছে, কিন্তু নিজের বাচ্চাদের বুকের সাথে চেপে রেখেছে বাঁচানোর জন্য অনেকেই। নুসরাত হতভম্ব কয়েক কদম পিছিয়ে গেল। কানের কাছে ভেসে আসলো মানুষের আত্মচিৎকার। বাচ্চারা চিৎকার করছে, বাচ্চার আশায় প্রাণ ভিক্ষা চাচ্ছে কতজন। এক মুহূর্তের জন্য বাচ্চাদের কান্না থমকালো। সবকিছু ঠান্ডা হয়ে গেল। রাস্তার ওপাশে দাঁড়ানো পুলিশ হাতে মাইকে কথা বলা শুরু করলো। গ্যার গ্যার করে মাইকের শব্দ ভেসে এলো, সবাই এই এলাকা থেকে নিরাপদ দূরত্বে সরে যান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। টেররিস্টরা মানুষ মারতে পিছুপা হচ্ছে না। যারা এই এলাকায় আছেন তারা নিরাপদে দূরে সরে যান। আবারও বলছি, এই এলাকা থেকে নিরাপদে দূরত্বে সরে যান। নুসরাত শুনল, তবু পা নড়ল না সিঁড়ির দিকে। কানে ভেসে এলো গাড়ির শব্দ, হয়তো র্যাব আর্মির গাড়ি একে একে এসে থামছে। গট গট বুটের শব্দ নেমে আসছে তার দিক থেকে। নুসরাত শুনল না কারো কথা।
সে কোনোদিন শুনেছিল কারো কথা? এই এক জীবন তার তো চলে গেল অবাধ্য কথা করেই। পেছন থেকে অফিসারদের গলার স্বর আসছে। ব্যারিকেড এর ওপাশে দাঁড়ানো পুলিশরা বারবার বলছে ভেতরে না যেতে। ফোর্স এসে তখনই দাঁড়ালো। নুসরাতকে বারংবার না করা সত্ত্বেও পা রাখলো সম্মুখে সে। শিলের উপরে রেজার রশ্মি পড়ে ফেলতেই তার ওপর থেকে ভেসে এলো কালো পোশাকধারী আবৃত এক লোকের আওয়াজ। কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবেন না ইন্সপেক্টর, না হলে এই মেয়েকে শ্যুট করে 1 সেকেন্ডও লাগবে না আমার। আত্মসমর্পণ করুন, না হয় একজনকে বেঁচে ফেরাতে পারবেন না। গাড়ি এসে থমকালো, পরপর আরও কয়েকটা। পুরো রাস্তাটা সাংবাদিক আর পুলিশের গাড়িতে ভরে উঠল। মিনয় পেছন থেকে নুসরাতকে হুঁশিয়ারি করছে, মিস নুসরাত, নড়বেন না, না হলে ওরা গুলি চালাবে। নুসরাত পিছু ঘুরে তাকালো। গায়ে তার লাল সবুজ অনেকগুলো লেজার রশ্মি এসে দেখা দিয়েছে। নুসরাত উল্লাসে ফেটে ওঠে, তাই নাকি? তা চালান না গুলি। আমি তো এক জীবন ধরে মরার আশায় বেঁচে আছি, দেখি আজ কি হয়। সে যেন খুশিতে লাফিয়ে উঠল। তার উল্লাস দেখে পুলিশ ফোর্স আবারও বারবার তাকে আত্মসমর্পণ করার জন্য কথা কানে তুলছে না সে। হেলে দুলে ভেতরে ঢুকতেই আজ সে দেখবে কি হয়। মিন্তু তাকে কতটা সদরে গ্রহণ করে। ঠোঁট দুটো উত্তেজনায় কাঁপছে তার। টেররিস্ট নুসরাতের এমন অবকতা মানল না, তারা মানবেও না, কারণ তারা সৈয়দ নুসরাত পরিবার, বা যার ছায়াতলে সে বড় হয়েছে। কালো পোশাকধারী লোকগুলোর হিংস্র বর্বর। বাসপাখিনে চোখের দিকে দৃষ্টি, পরপর তাকে পজিটিভ ইশারা করতে গুলি চালালো। ভুরুক্ষেপহীন নুসরাত ধপ করে শব্দ করেই পেছনে এগিয়ে আসে। অতঃপর কিছু সেকেন্ড অতিবাহিত হতেই কোথা থেকে ছুটে এলো একটি বুলেট। নাসির উদ্দিনের ছোট মেয়েটা গাছ চিরে সা করে বেরিয়ে গেল M24 সিনপিয়ার ওপেনেন একটি গুলি। নুসরাত হেসে ফেলল। শিরদাঁড়া উঁচিয়ে চলা মেয়েটা এক মুহূর্তেই একটু ঝুঁকে পড়ল, মাথা বাঁকিয়ে। ঘাড়টারামি আবারও করলো সে। সম্ভব হলো না শরীরকে মানিয়ে নিতে। একটু পূর্বে নেয় ধাক্কা, ধপ করে বসে পড়লো আবারও। রক্ত টপ করে পড়তে লাগলো তার শরীর থেকে। চোখ দুটো অদৃশ্য শূন্যে হাসছে যেন। নুসরাত নাসির এর মুখে খুব হাসছি। পৃথিবী তাকে নিয়ে তাচ্ছিল্য করলে তা যে স্পষ্ট আঙুল তুলিয়ে দেখিয়ে দিল সে। নুসরাত নাসির হারে না, বা তাকে কেউ হারাতে জানে না। নুসরাত দেখলো সে হেরে গেছে। এই তো সে হেরে গেছে। তার শরীরে রক্ত ঝরে পড়ছে রাস্তার বুকে। তা এ সময় গড়িয়ে যাবে নর্দমায়। নাসির সাহেবের রক্তাক্ত নর্দমায় গড়াগড়ি খাবে সে। সৈয়দ বংশের রক্ত মানুষের পায়ে পিষে যাবে। কুকুর গরু তাতে মুহূর্ত ত্যাগ করবে। নুসরাতের বুক কেঁপে উঠল। আত্মগর্মিতে রক্ত টকবগে উঠল মুহূর্তেই। মিনয় চেয়ে রইল ব্যারিকেডের ওপাশ হতে অহংকারী আবেশে ভরপুর নুসরাত নাসিরের দিকে। হাসছে মেয়েটা। মৃত্যুকে আলিঙ্গন করে নিতে নিতে তার ঠোঁটের কিনারায় ফুটে ক্ষীণ হাসি রেখা। যেন এই পৃথিবীতে নুসরাত নাসিরের মতো আর কেউ সুখী না। টিপ টিপ বৃষ্টি পড়ছে। আকাশ কাঁপিয়ে যেন মেঘের গর্জন করছে। সেই মেঘের আওয়াজে ধরণী কাঁপল। কপালে নুসরাতের হৃদ গহ্বর। গলা শুকিয়ে এসেছে, পিপাসা পেয়েছে। পানির আশায় আশেপাশে চাইলো না, পানি নেই কোথাও। কুঁজো হয়ে পড়লো সে। বিড়বিড় করলো, পানি, পানি। চোখের সামনে ভেসে উঠল এক জীবন্ত অতীত, যা জন্ম থেকেই এখন পর্যন্ত সে বহন করছে। এই পর্যন্ত যা যা মনে আছে পুনরায় টেলিকাস্ট করলো সবকিছু। মায়ের কথা মনে পড়লো। হয়তো খাবার নিয়ে তার জন্য টেবিলে বসে আছে। তিনি কি কাঁদবে নুসরাত মরে গেলে? এই পৃথিবীতে নুসরাতের কেউ ভালোবাসে? তার হয় অবহেলার পাত্রী। পৃথিবীর বুকে তাদের অস্তিত্ব যেন বেমানান। নুসরাতকে কেউ ভালোবাসে না। এই প্রশ্নের হাসি খেলে গেল নুসরাতের মুখে। ইসরাত কি করবে? সে কি কাঁদবে নুসরাত মরে গেলে? হয়তো অনেক কাঁদবে। মা কি নিয়ম করে তার ঝাড়ি মিস করবে? আর ইরহাম, সে কি ব্যবসা সামলাবে দুহাতে? আহান কি আমিরাকে নিয়ে একটু সুখে সংসার করতে পারবে? নুসরাতের মনে মনে প্রশ্ন উদয় হতে লাগলো। কিন্তু এই প্রশ্নের উত্তর পেতে নুসরাতের বেঁচে থাকতে হবে। সে আর বাঁচবে কতক্ষণ? হয়তো 1 ঘন্টা, বা তার কম সময়। রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে শরীর থেকে। পরনের শার্টটা তাজা রক্তে ভেসে যাচ্ছে। কাঁধ থেকে চুয়ে চুয়ে পড়ছে রক্ত। হঠাৎই নুসরাতের মনে হলো নাসির সাহেবের কথা। তাকে কখনো বলা হয়নি, আব্বা আমি তোমাকে ভীষণ ভালোবাসি। সে তো এই জীবনে কাউকে এ কথা বলতে পারেনি। মনের কথা কখনো মুখে আনতে পারেনি। বাবাকে কিভাবে বলবে? বাবা হয়তো টিভিতে দেখছে। তিনি কি জানেন নুসরাত এখন জীবনে মরণে জড়িয়ে? তার ভেতর থেকে আজ এই উপলব্ধি আসছে, বাঁচবে না সে আর তো কিছুক্ষণ। তারপরে মৃত্যুর ফেরেশতা আসবে তাকে নিতে।
মৃত্যুকে আজ হাতছানি দিতে যেতে হবে মৃত্যুপুরীতে। আজ যখন এসেছে নুসরাত আলিঙ্গন তো করবেই। পুলিশ ফোর্স পা বাড়িয়েছে ভেতরে। কয়েকজন মানুষ মরলে তাদের পিছু এসে যাবে, কিচ্ছু আসে যাবে না। উপরিমহল থেকে আদেশ ছুড়েছে মরুক, তবুও যেন টেরারিস্টের দল বেঁচে ফিরতে না পারে। কয়েক সেকেন্ড পর পর গুলির শব্দ, স্নাইপার গিয়ে লাগলো, শুট করা হচ্ছে। মায়েদের হৃদয় বিদারক চিৎকার আর বাচ্চাদের কান্না মিশে যাচ্ছে বাতাসে। ধোঁয়া উঠছে, কোথাও আগুন লেগেছে ধারণা করা হচ্ছে। নুসরাত শেষ মুহূর্তে সে তেরামি করলো, খোঁড়ানো পায়ে উঠে সম্মুখে আগাতে চেষ্টা করলো, হলো না। মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো, গরম রক্ত ভরে ভরে আশপাশ। আর সামনে আগানোর শক্তি রইল না তার। ধরাস করে উল্টে পড়লো মেঝেতে, মাথার এক পাশ ছিঁড়ে গেল যেন তাতেই। দুর্বাদ্য হাসলো মেয়েটা। পেছনে মিরহের চিৎকার ভেসে আসলো, শুনতে পাচ্ছেন মিসেস নুসরাত? আর যাবেন না, সরে আসুন। কি বলছে লোকগুলো নুসরাত বুঝে পায় না, বোঝার চেষ্টা করে না। ঘুম এসে জড়িয়ে ধরছে তাকে, চোখ নিবু নিবু করে সম্মুখে হাসি মুখে এগিয়ে এসে দাঁড়ালো আরশ। নুসরাতের পান খোলা হাসলো এবার। ওপরে লম্বা বিল্ডিং এর দোতলার দিকে তাকালেই চোখ নেই, কান বাঁধানো একটি শব্দ ধড়াক করে বাড়ি খেলো যেন। নুসরাত নিজের জায়গা থেকে ছিটকে পড়লো ব্যস্ত রাস্তার পাশে। ধোঁয়ায় ভরে গেছে চারপাশ, নীল আকাশটা স্তব্ধতায় ডুবে যাচ্ছে। দূরে মিনার থেকে ভেসে আসছে জোহরের আজানের শব্দ, কানে কানে কেউ যেন এসে বলে যাচ্ছে। নুসরাত তো বসে দিকে কান দিল না, হা করে তাকিয়ে থাকলো শূন্যে। লম্বা একটা শ্বাস টানলো, একবার দুবার, কিন্তু অক্সিজেনের ঘাটতি যেন কমলো না। শ্বাস প্রশ্বাস বেড়ে চলেছে, ছটফট করছে শরীর। সে বড় লাগামহীন, অবাধ্য এই ছোট্ট শরীরটা কারো সাথে মাথা ঝাঁকিয়ে মেয়েলি আত্মগরিমা, কিন্তু কিছুতেই যেন কমে না তা। তাহলে আজ তার এই সংসার হতো? নুসরাত সংসার করার ভীষণ শখ ছিল যে তার, একটা বাচ্চার ভীষণ শখ ছিল, কিন্তু সেই সংসার তো আর হবে না। হৃদয়ে কথা ভেতরে চাপা রেখেই শেষ সময়ে তো এভাবেই হারাতে হবে। সে বলে নুসরাত মুখ থুবড়ে পড়ে রইল। এই যে নাসির উদ্দিনের কন্যা, জীবনের কাছে ভীষণভাবে মুখ থুবড়ে পড়েছে দেখো। আরও শেষে পাশে বসতে নুসরাত উপলব্ধি করতে পারলো কানে কুস্ত গম্ভীর সুবাসটা যেন আজ কড়াভাবে লাগছে। আজ ছ্যাদ করে উঠল সে, বলল, আরশ ভাই দূরে যান, কুস্তগিরির গন্ধটা আমার সহ্য হয় না। সে আজ নাকে টেনে শুষে নিল শেষবারের মতো গন্ধটা। হাঁটু গেড়ে বসা মানবটার উড়ুতে খুব করে চাইল মাথা রাখতে, সম্ভব হলো না। আবেশেই আরশ বড় নিষ্ঠুর মানব কিনা। নুসরাত যেমন তার হৃদয়ে ঠাঁই দেয়নি তখনই দৌড়ঝাই করেছে, ঠিক তেমনই আজও আরশ তাকে কাঁধে ভর করার সুযোগ দিল না। ফিনকিতে রক্ত বেরোনো বন্ধ হয়েছে বহু পূর্বে। রক্ত বের হতেই এখন রক্ত বন্ধ হয়ে গেছে। ব্যথায় গলা কাটা মুরগির মতো ছটফট করলো যেন। চেহারা লাবণ্য মরে গিয়েছে, নীলাবর্ণ ধারণ করেছে মেয়েলি অহংকারী মুখটায়। মুখের কোণে কোণে সৈয়দ বংশের রক্ত বড়াই অন্তিম যেন শেষ হয়ে গেছে, যেন শেষ হয়ে গেছে রক্তের বড়াই। বুক ফুলিয়ে মেয়েটার বাচ্চা লড়াই। ভীষণ ইচ্ছে হলো মাকে ধন্যবাদ দিতে, তাকে তার গর্ভে জায়গা দেওয়ার জন্য, বাবাকে ধন্যবাদ দিতে তার অরুচিত সন্তান হওয়ার জন্য, কিন্তু তার কখনো সম্ভব না। নুসরাত গলায় কিছু একটা দলা পাকালো। কান্না, হ্যাঁ কান্নাই তো। বাঁচার আশা করে না নুসরাত, বাঁচার আশায় কান্না করাটা বোকামি। বোকা মেয়েরা কাঁদে। নুসরাত নাসির বহু পূর্বেই মরে গেছে। গত 5 বছর ধরে সে ধুকে ধুকে মরেছে। গহীন ভাবনার অতল থেকে বেরিয়ে নুসরাত তাকায় সুদর্শন লোকটার দিকে। আরশ ঝুঁকে আছে তার দিকে, দুহাতে আজালায় তুলে নিয়েছে তার মুখ। নুসরাত তাকিয়ে রইল তার দিকে। তার বহু জীবনের ইচ্ছে ওই লোকের মুখে ভালোবাসার কথা শোনার, কিন্তু সেই ইচ্ছা যে পূরণ হলো না। নুসরাত শেষ সময় এসে বুঝতে চাইল না, সামনে দাঁড়ানো লোকটা আরশ নয়, তার ভাবনা মাত্র। সে অনাকাঙ্ক্ষিত চেহারার দিকে তাকিয়ে রইল। ঠোঁটের কোণে খেলে ঘেঁষে গেল এক হাসি। শরীর ধীরে ধীরে নিষ্পন্ন হলো। হৃৎপিণ্ডের চলাচল ধীরে ধীরে বন্ধ হতে থাকলো। শরীরের মাংসপেশিগুলো জমাট বেঁধতে শুরু করেছে। উত্তাল সমুদ্রে নেয় আকস্মিক গলা ঝাঁকুনি দিয়ে উঠল তার। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড কাটে, অতঃপর সবকিছু নিস্তব্ধ হয়ে ওঠে। চোখের পাতা তার ঘোর অমাবস্যা সে দখল করে নেয়। পরিশেষে পশ্চিম আকাশের বুকে সূর্য যেন হারিয়ে যায়, তেমন করে সৈয়দ বংশের বুক থেকে সৈয়দ নুসরাত নাসির ও হারিয়ে গেল কোন এক অজানা গন্তব্যে, হয়তো না ফেরার দেশে।